নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, নতুন বছরের শুরুতে আপনাদের শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। আমাদের এই সপ্তম সিজন শুরু করার গল্প বাছাই করতে গিয়ে একটা গল্পের সন্ধান পেলাম যেটি আমি আগে কখনো পড়িনি। গল্প লেখক আমাদের পরিচিত শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিয়েছি এই আসরে 2-1 সিজন আগে, এবং তাঁর দুটি বিখ্যাত গল্পও পাঠ করেছি। যারা আমাদের এই পডকাস্টের নিয়মিত শ্রোতা তাঁরা হয়তো আমার পড়া কৃষ্ণা গল্পটি শুনে থাকবেন। অত্যন্ত শক্তিশালী লেখক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। সমাজ চিত্র তাঁর লেখনীতে বাস্তব হয়ে ওঠে খুবই সাবলীলভাবে, আর পাঠককে নিয়ে যায় কাহিনীর চালচিত্রের গভীরে, মুখোমুখি দাঁড় করিয়ে দেয় চরিত্রদের সাথে, যাতে মনে হয় হয়তো হাত বাড়ালেই ছোঁয়া যাবে তাদের, কথা বলা যাবে তাদের সাথে। এই লেখাটি কিন্তু লেখকের স্বভাবসিদ্ধ কাহিনী দৈর্ঘ্যের তুলনায় জরপড়নাই ছোট। লেখাটিকে বলা যায় লেখকের তাঁর তখনকার সময়ের সমাজের প্রতি প্রতিবাদের ইস্তেহার। এটি তিনি এইভাবেই লিখতে চেয়েছিলেন, নাকি সময়াভাবে আর সম্পাদকের তাড়নায় দ্রুত গতিতে শেষ করতে হবে বলে সংক্ষিপ্ত আকার দিয়েছেন বলা যায় না। নবকল্লোল পত্রিকায় প্রকাশিত এই গল্পটি তাদের 50 বছরের শ্রেষ্ঠ গল্প সংকলনে ঠাঁই পেয়েছে। এটাই হয়তো অনেক কিছু বলে গল্প সম্বন্ধে। আমি গুণমুগ্ধ সামান্য পাঠক বা কথক, আমার বিচার করতে যাওয়াটা সমীচীন নয়। কিন্তু গল্পটি কোথায় গিয়ে যেন সময়কাল পার করে কালোত্তীর্ণ হয়ে পরিবর্তনের দলিল হয়ে গেছে। ভৌগোলিক মাত্রাও বুঝি পেরিয়ে গেছে, যার ফলে সুদূর এই মার্কিন দেশে 2026 সালে বসে বহুযুগ আগের গল্পটি সমকালীন একটি মার্কিন গল্প বললেও ভুল হয় না হয়তো। একইভাবে গল্পটি বর্তমান দেশীয় সময়কেও ধরেছে দুই প্রজন্মের বিতর্কের আয়নায়, খুবই সংক্ষিপ্ত পরিসরে। যাই হোক, এর থেকে কিছু বেশি বললে গল্পের অবমাননা করা হয়, আপনাদের সময়ের মানও রাখা হয় না। তাই থামি এইখানে আর শুরু করি পাঠ। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ছোট গল্প ঝোঁকো বাবু। আসুন, ঝোঁকো বাবুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওই যে দেখছেন, লাঠি হাতে নিয়ে সুমুখের দিকে ঝুঁকে ঝুঁকে এগিয়ে আসছেন, উনি ঝোঁকো বাবু। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবার জন্যে কোথায় কোনো হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সেই ঝাঁপাতে গিয়ে তাঁর কোমর ভেঙে গেছে। সেই তখন থেকে হাতে একটা মোটা লাঠি নিয়ে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে তিনি পথ চলেন। তাই সবাই তাকে বলে ঝুঁকো বাবু। অতি অদ্ভুত মানুষ এই ঝুঁকো বাবু। পৃথিবীর এমন কোনো দেশ নেই যা ঝুঁকো বাবু দেখেননি, এমন কোনো বিষয় নেই যা ঝুঁকো বাবু জানেন না। ইনি সেই সব জানতা ঝুঁকো বাবু। আসুন, নমস্কার, আপনার জন্য চা আসছে, বসুন। ঝোঁকোবাবু বসলেন। বসতে বসতে বললেন, কি কথা হচ্ছিল তোদের, বন্ধ করলি কেন? বললাম, এখন আর আমাদের কথা নয়, আমরা শুনবো ঝোঁকো বাবুর কাছ থেকে। কি শুনবি বল? বললাম, সাহিত্য সম্বন্ধে কিছু বলুন, আমাদের কথা হচ্ছিল সাহিত্য নিয়ে। এই মরেছে, ঝোঁকোবাবু বললেন। সাহিত্য কি রে? সাহিত্য কোথায়? সাহিত্য তো জান নামে গেছে। দেশের দুর্গতি যখন সমাসন্ন, অন্ধকার কালো মেঘের মতো দেশের সংস্কৃতির আকাশ তখন মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। বললাম, সংস্কৃতি আপনি কাকে বলছেন?
ঝোঁকবাবু বললেন, আরে এ তো তোদের কাছ থেকেই শোনা। আজকালকার ছেলে তোরা সংস্কৃতি আর সর্বজনীন এই দুটো কথা তোরাই ডাল ভাত করে তুলেছিস। সংস্কৃতি বলতে তোরা কি বুঝিস আমি জানি না, আমি যা বুঝি তাই বলছি শোন। ঝোঁকবাবুর জন্য চা এলো। চায়ের কাপটি শেষ করে ঝোঁকবাবু বলতে আরম্ভ করলেন, সংস্কৃতি মানে সাহিত্য, সঙ্গীত, শিল্প, থিয়েটার, সিনেমা, যা দিয়ে মানুষের মনের সংস্কার হয়, মানুষের পরিচয় পাওয়া যায়, যা দেখে দেশকে চিনতে পারি। তুমি কত বড় লোক, তোমার কত টাকা আছে, তুমি কত বিদ্বান, এ সব দেখে তোমাকে আমি চিনতে পারবো না। তোমার ভেতরের মানুষটি আমার কাছে অচেনাই থেকে যাবে। তোমাকে যদি চিনতে হয়, দেখতে হবে তুমি কিসে আনন্দ পাও। তাই কোনো দেশকে বা দেশের মানুষকে যদি চিনতে হয়, দেখতে হবে তার সাহিত্য, সঙ্গীত, রঙ্গমঞ্চ, শিল্পকলা কতখানি উন্নত। দেখতে হবে কি পড়ে, কি শুনে আর কি দেখে দেশের মানুষগুলো আনন্দ লাভ করছে। বলতে বলতে ঝোঁকবাবু হঠাৎ বলে বসলেন, আমি যখন ভার্জিন আইল্যান্ডে গেলাম। সুভাষ বসেছিল কাছেই, আমার দিকে তাকিয়ে চোখ টিপলে। বুঝলাম সে চোখের ইশারায় আমাকে কি বলতে চায়, অর্থাৎ শোনো এইবার। ঝোঁকবাবুর আরম্ভ হলো কাল্পনিক ভ্রমণ বৃত্তান্ত। আমিও চোখ মেরে সুভাষকে থামিয়ে দিলাম। সুভাষ কিন্তু থামল না, বললে, ভার্জিন আইল্যান্ডের নাম তো কখনো শুনিনি, সে আবার কোথায়? ঝোঁকবাবু বললেন, সে কথা তুই জানবি কেমন করে? ভূগোল পড়েছিস? বাড়ি থেকে বেরিয়েছিস কোনোদিন? ভার্জিন আইল্যান্ড হলো গিয়ে ক্যারিবিয়ান সাগরে 3টে ছোট ছোট দ্বীপ, সেন্ট টমাস, সেন্ট জন আর সেন্ট ক্রিক্স। দ্বীপ 3টি ছিল আমেরিকার। যুদ্ধের সময় 19 কোটি টাকায় আমেরিকা বিক্রি করে দিয়েছিল ডেনমার্কের কাছে। দিনেমাররা আখের চাষ করবে বলে এই রকম একটি উর্বর জায়গা খুঁজে বেড়াচ্ছিল। ভার্জিন আইল্যান্ডের বিরাট জায়গা জুড়ে তারা আখের চাষ করলে, চিনির কারখানা বসালে। দ্বীপ 3টি ভারী সুন্দর দেখতে, তার প্রাকৃতিক সৌন্দর্যও যেমন, মানুষগুলিও তেমনি। সুন্দর দেশ, যাকে বলে ধনধান্যে পুষ্পে ভরা। সেই সুন্দর দেশ দেখবার জন্যে গিয়েছিলাম সেখানে। সত্যিই সুন্দর, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। কত দেশ বিদেশ থেকে টুরিস্টরা গেছে, বড় বড় হোটেল তৈরি হয়েছে, সাজানো শহর, বাজার, পরিচ্ছন্ন পথঘাট। দেশকে যত সুন্দর করে সাজাতে হয়, এই দ্বীপ 3টিকে তত সুন্দর করে সাজাতে দিনেমাররা কসুর করেনি। দেশটি যেমন সুন্দর, সেখানকার মানুষগুলিও তেমনি। পুরুষেরা যেমন স্বাস্থ্যবান সুন্দর, মেয়েগুলিও তেমনি। যেমন তাদের দেহ সৌষ্ঠব, তেমনি সুন্দরী। কিন্তু দেশ ও দেশের মানুষকে শুধু বাইরে থেকে দেখলে চলে না, আমি অন্তরঙ্গভাবে দেখতে চাইছিলাম দেশটিকে। একদিন বললাম, তোমাদের থিয়েটার দেখব। বিরাট থিয়েটার হল। টিকিট কিনে ভেতরে গিয়ে বসলাম। ইংরেজিতে অভিনয় হচ্ছিল। আগাগোড়া বুঝতে না পারলেও মোটামুটি সবই বুঝলাম। গল্প একটা আছে বটে, কিন্তু সেটা যেমন কুৎসিত তেমনি অশ্লীল। প্রকাশ্য রঙ্গমঞ্চের ওপর একজন যুবক একটি যুবতীকে বিবস্ত্র করে দিয়ে উলঙ্গ নৃত্য আরম্ভ করলে। প্রকাশ্য রঙ্গমঞ্চের ওপর এইরকম হৈহুল্লোড়, মদ্যপান আর নৃত্যগীত। যেমন তার অঙ্গভঙ্গি, তেমনি তার গানের ভাষা। নাটকের অভিনয় যারা দেখছিল, তারাও সেই হুল্লোড়ে সমানে শীষ দিয়ে যাচ্ছে আর গান গাইছে। সবাই মাতাল। শুধু পুরুষ নয়, নারীর সংখ্যাও কম ছিল না। যুবতীদের কোলে বসিয়ে যুবকরা ক্রমাগত চুম্বন করছে। সহ্য করতে পারলাম না, আমি বেরিয়ে এলাম হল থেকে।
বাইরে এসে একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় করলাম। তিনি এসেছেন ওই ডেনমার্ক থেকে, ইংরেজিও জানেন, ভার্জিন আইল্যান্ডের ভাষাও বলতে পারেন। তাঁকেই জিজ্ঞাসা করলাম, এদের আপনি কতদিন থেকে দেখছেন? খুব বেশি দিন নয়, তবে যেটুকু দেখেছি বেশ ভালো করে দেখেছি। বুঝলাম যে লোকটি শিক্ষিত। জিজ্ঞাসা করলাম, বলতে পারেন এদের সাহিত্য কিরকম? একটুখানি তিনি হাসলেন, বললেন, বড় শক্ত কথা জিজ্ঞাসা করেছেন আপনি। এখানকার কাউকে জিজ্ঞাসা করলে আপনার প্রশ্নের জবাব পেতেন না। সাহিত্য কথাটার মানেই তারা বুঝতো না। মানুষগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু শতকরা 70 জন অশিক্ষিত কুলি মজুর শ্রেণীর শ্রমজীবী। আখের খেতে ট্রাক্টর চালায়, চিনির কারখানায় কাজ করে। আজকাল তারা রোজগার করে প্রচুর। ডেনমার্কের তৈরি সস্তা মদ খায় আর সুন্দরী মেয়েদের নিয়ে ফুর্তি করে সব ফুঁকে দেয়। লেখাপড়া আজকাল শিখেছে অনেকে, সাহিত্যও আছে নাকি? সাহিত্য মানে সস্তা ডিটেকটিভ গল্প আর থিয়েটারের নাটক, তাও যতদূর নোংরা হতে হয়। শ্লীলতার ধার এরা ধারে না। জিজ্ঞাসা করলাম, আপনার কি মনে হয় এখানকার মানুষগুলি কি খুব আনন্দে আছে? ভদ্রলোক আবার হাসলেন, বললেন, নেশা ছুটে যাওয়ার আগে পর্যন্ত মাতাল যেরকম আনন্দে থাকে সেই রকম আনন্দে আছে। সুভাষ বলে উঠল, জগ বাবা, আমাদের দেশে কখনো সেরকম হবে না। ঝুঁকোবাবু বললেন, যা হয়েছে তা তো ওদের চেয়েও খারাপ। সুভাষ বললে, আপনার ওই ভার্জিন আইল্যান্ড হলো গিয়ে ডেনমার্কের জমিদারি। সেখানে তারা জমি দখল করে জমিদার হয়ে বসেছে। উর্বর জমি চাষাবাদ করছে, চিনির কলকারখানা বসিয়েছে, আর সেখানকার মানুষগুলিকে করেছে কুলি মজুর। তাদের মজুরি দিচ্ছে প্রচুর, আশাতিরিক্ত টাকা হাতে পেয়েই তারা খুশি। সে টাকা তারা খরচ করছে বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দিয়ে। সে ব্যবস্থাও অবশ্য দিনে মাররাই তৈরি করে দিয়েছে। নিজেদের তৈরি মদ খাওয়াচ্ছে, ভালো ভালো পোশাক পরিচ্ছদ, থিয়েটার, সিনেমা কিছুই আর বাকি রাখেনি। ঝুঁকোবাবু বললেন, আরে থাম থাম, যা জানিস না তাই নিয়ে আর কথা বলিস না। তোরা নিজেদের দিকে তাকিয়ে দেখ, নিজেদের দেশটার দিকে তাকিয়ে দেখ। রোজ সকালে খবরের কাগজ খুলেই দেখছি শহরের চারিদিকে আগুন জ্বলছে, যেখানে সেখানে বোমা ফাটাচ্ছে, ছুরি মেরে নিরীহ মানুষকে খুন করছে, ট্রাম পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে, মেয়েদের গা থেকে সোনার গয়না কেড়ে নিচ্ছে। আরও কি যেন তিনি বলতে যাচ্ছিলেন, কিন্তু সুভাষ তাঁকে বলতে দিলে না। বললে, আপনারা সঙ্গবদ্ধ হয়ে তাদের বাধা দিলেন না কেন? ঝুঁকোবাবু বললেন, তোমাদের ভয়ে। শুনেছি নাকি তোমাদের বয়সের ছেলেরা পকেটে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পথে ঘাটে একা একা ঘুরে বেড়াই। ঘোড়া মানুষ, যদি আমাকেই বোম মেরে দাও তখন কি হবে? সুভাষ বললে, দেখুন ঝুঁকোবাবু, এইসব যারা করছে আমি তাদের দলের নই। তবু বলুন আপনি, ওদের হয়ে আমি কথা বলছি। ঝুঁকোবাবু বললেন, এই যে সব তরুণেরা সর্বনাশের দিকে ছুটে যাচ্ছে, অহেতুক হানাহানি কাটাকাটি করে বিশ্বাসের দুর্গকে আঘাত করছে, নিরীহ জনসাধারণের সীমাহীন দুর্গতির কারণ হচ্ছে। এই কি তরুণদের দেশপ্রেম? সারা পৃথিবীর কাছে বাংলাদেশ আর বাঙালির দুর্নাম ছড়িয়ে পড়ছে। সুভাষ আবার থামিয়ে দিল ঝুঁকোবাবুকে, বললে, এর জবাবে তরুণেরা কি বলছে শুনুন। তারা বলছে, এই যে অসংখ্য মানুষের দুর্দশা, শিক্ষিতের বেকারি, দেশের অর্থনৈতিক অধোগতি, এসবের জন্যে কে বা কারা দায়ী বলতে পারেন? তাই আপনারা, আপনাদের মতন প্রবীণেরা। তরুণেরা বলছে, আমরা অনুপযুক্ত পিতৃপিতামহের নৈরাশ্য পীড়িত উত্তরাধিকারী। সনাতন রীতিনীতি শৃঙ্খলা প্রবীণেরা যা সৃষ্টি করেছেন সব আমরা ভেঙে ফেলতে চাই। তারা নিজেদের দিকে একবার তাকিয়ে দেখুন, নিজেদের স্বরূপটা চেনবার চেষ্টা করুন। কি করেছেন তাঁরা? দেশের মহাপুরুষদের উদ্দেশ্যে স্তবগান করেছেন,
আদর্শের ব্যাখ্যাই করেছেন, শুধু তার পরিচয়ে না রেখেছেন নিজেদের জীবনে, না রেখেছেন তাঁদের বংশধরদের জীবনে। সুখ ও সমৃদ্ধির বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি, শুধু ফাঁকি আর ধাপ্পাবাজি। বংশধরদের সামনে কোনো আদর্শই তুলে ধরতে পারেননি, তাদের বঞ্চনা করেছেন। সে বঞ্চনার দুঃসহ বেদনা তরুণেরা আর সহ্য করতে পারছেন না। ঝুঁকোবাবু বললেন, বুঝলাম, কিন্তু এই কি তরুণের প্রতিকারের পথ? গান্ধী, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, চিত্তরঞ্জনের মূর্তির মুন্ডু ভেঙে দিতে পারলেই কি তরুণ বংশধরদের পিতৃ পিতামহের পাপের প্রায়শ্চিত্ত করা হবে? সুভাষ বললে, ওরা সব প্রাতঃস্মরণীয় মহাপুরুষ, নিঃসন্দেহে দেশের গৌরব, কিন্তু ওই সব স্মরণীয় ব্যক্তিদের মূর্তি গড়িয়ে পথের ধারে বসিয়ে রাখা প্রবীণদের ভণ্ডামির চূড়ান্ত নিদর্শন। ওদের আদর্শের কোনো চিহ্ন একমাত্র পাঠ্যপুস্তক ছাড়া আর কোথাও নেই। তাদের রচিত গান গেয়ে সভা আরম্ভ করে বক্তৃতা মঞ্চে উঠে দাঁড়িয়ে তাঁদের বাণী দিয়ে অনেক বড় বড় কথা বলে হাততালি কুড়িয়ে নিজেদের কৃতার্থ মনে করেছেন। তারপর বক্তৃতা মঞ্চ থেকে নেমেই তারা সব কিছু ভুলে গেছেন। ওই সব মহাপুরুষদের সারা জীবনের সাধনাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন আপনারা। জীবনের কোথাও তাঁদের ধরে রাখতে পারেননি বলেই তাঁদের মূর্তি গড়িয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন। আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্র এইরকম বঞ্চনা আর আদর্শ ভঙ্গের ইতিহাসে কলঙ্কিত। সমাজের কাঠামোতেই আপনারা ঘুণ ধরিয়ে দিয়েছেন, বিষ ঢেলে দিয়েছেন সর্বত্র। সমাজের অস্থি মজ্জা পাপে জর্জরিত হয়ে গেছে। সেই পাপেরই পরিণতি তরুণদের এই তাণ্ডব লীলা, এই বিদ্রোহ, এই বিপ্লব। ঝুঁকোবাবু এইবার চিৎকার করে উঠলেন, বললেন, একে তুই বিপ্লব বলছিস? এই কি বিপ্লবের চেহারা? বিদ্রোহ বলতে পারিস, কিন্তু বিপ্লব বলিস না। এটা বিপ্লবের পথ নয়। এতে দেশের কোনো কল্যাণ হবে না। বিপ্লবের সঙ্গে একটা সুচিন্তিত পরিকল্পনা থাকে, তার লক্ষ্য জনকল্যাণ। কিন্তু আজকালকার এই সব অপরিণত বয়স্ক ছেলেদের সেরকম কোনো পরিকল্পনা নেই। হিংসাবৃত্তি চরিতার্থ করবার জন্য নির্বিচারে যাকে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করলেই দেশের কল্যাণ হবে না। সময় কারো জন্য বসে থাকবে না। এইসব দুষ্কৃতকারী তরুণেরা একদিন বড় হবে, বিবাহ করবে, সংসারী হবে। তখন তাদের অবসর হবে নিজের দিকে তাকিয়ে দেখবার। কি দেখবে তারা? অশিক্ষিত, অকর্মণ্য এবং নিজেরই কৃতকর্মের জন্য অনুতপ্ত। রক্তের তেজ কমে যাবে, শরীরে শক্তি থাকবে না। পিছনে তাকিয়ে দেখবে তাদেরই তৈরি সুবৃহৎ একটি অশিক্ষিত মূর্খের সমাজ। তার উপর মনুষ্যত্ব এবং চরিত্র, মানুষের যে দুটি অমূল্য সম্পদ, সেই দুটি থেকে বঞ্চিত হয়ে বাংলাদেশ হবে সর্বশান্ত, সারা জগতের অবিশ্বাসের পাত্র। অপরিসীম দুঃখ দুর্দশায় পড়ে বাঙালি জাতি আবার যদি কোনোদিন তার সেই দুটি অমূল্য সম্পদ ফিরে পায়, তাহলে জানবো তরুণদের এই বিদ্রোহী বল আর এই বিপ্লবী বল সবই হবে সার্থক, আর নইলে সবই বৃথা। এই বলে ঝুঁকোবাবু উঠলেন, বললেন, আরো কিছু বলবার ছিল, কিন্তু আজ আর বলবো না। আবার আরেকদিন আসব, যদি অবশ্য ওই তরুণদের বোমার আঘাতে প্রাণটা না যায়। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHAR
ASOR.org।